নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর অ্যানিমাল টিস্যু নেক্সট পার্টটা পড়বো, যেটা হলো নার্ভাস টিস্যু, তাই না, স্নায়ুকলা। দেখো, আমি যখন প্রথম শুরু করেছিলাম অ্যানিমাল টিস্যু তখন বলেছিলাম যে টিস্যুগুলো যে ইম্পালস, তাই না, যে নার্ভ ইম্পালস এগুলোকে যে কন্ডাক্ট করে, তাই না, যেগুলো ওই যে উদ্দীপনা, সেই উদ্দীপনাকে যারা পরিবহন করে সেই কলাটাকে বলা হচ্ছে নার্ভাস টিস্যু। আমাদের আমাদের দেহে যে সিস্টেমটা এই উদ্দীপনা গ্রহণ, তারপরে উদ্দীপনা তোমার পরিবহন, এই সিস্টেমটা গঠিত যে সিস্টেমটা, তাকে বলা হয় নার্ভাস সিস্টেম, তাই না। টোটাল নার্ভাস সিস্টেম আমাদের দেহে মেনলি দু রকমের নার্ভাস সিস্টেম থাকে। মেনলি একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। কি হয় দেখো, তোমরা এই ঘটনাটা প্রায়ই দেখেছো যে যখনই আমরা কোনো গরম জিনিসে হাত দিই, সঙ্গে সঙ্গে আমরা গরম লাগার দরুন হাতটাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে ছড়িয়ে নিই। এটা আমাদের সাথে হয়। বা আমরা যখন পড়ে যাচ্ছি তখন কিন্তু আমরা আমাদের হাতটাকে সবার আগে বাড়িয়ে দিই সাপোর্ট দেওয়ার জন্য, যাতে আমাদের কম লাগে, তাই না। কেন করি আমরা? কারণ এক্ষেত্রে আমরা জানি ওই যে ঠান্ডা, ওই যে গরম লাগাটা, যে গরম কোনো বস্তুতে আমি টাচ করছি, ওই টাচ করাটা কি হলো, আমার এই আঙুলের ডগাতে কিছু রিসেপ্টর আছে, কিছু গ্রাহক আছে, যে গ্রাহকগুলো ওই যে গরম জিনিসটা ওটাকে অনুভব করলো। তারপর কিছু নিউরনসের মাধ্যমে, কিছু নার্ভের মাধ্যমে সেগুলো সোজা চলে যাচ্ছে কোথায়, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এবং সেখানে একটা অ্যানালাইসিস হচ্ছে, এবং সেই অ্যানালাইসিসের জন্য আরেকটা উদ্দীপনা, সেই উদ্দীপনাটা পরিবাহিত হয়ে চলে আসছে কোথায়, আমার মাসেলে, এবং সঙ্গে সঙ্গে আমরা সেই হাতটাকে ওই গরম জায়গাটা থেকে সরিয়ে নিচ্ছি, তাই না। এই টোটাল ঘটনাটা খুবই ফ্র্যাকশন অফ টাইমে ঘটে, খুবই ফ্র্যাকশন অফ টাইমে ঘটে বলে আমরা জিনিসটা বুঝতে পারি না, কিন্তু এতটা ঘটনা কিন্তু অলরেডি ঘটে যায়। তাহলে দেখো, যদি আমরা এইভাবে আমাদের নার্ভাস সিস্টেমটাকে যেভাবে বললাম, আমি যদি ছবিতে আঁকি, আমি কি করে দেখাতে পারি? আমি দেখাতে পারি আমাদের দেহে, ধরো না, এটা হচ্ছে আমাদের ধরো সিএনএস অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর্ড, এটা হচ্ছে আমাদের সিএনএস, ঠিক আছে। এই সিএনএস এ সাপোজ ধরো কিছু পরিমাণ নিউরনস আছে যারা উদ্দীপনাটাকে কি করলো, উদ্দীপনাটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে নিয়ে আসছে। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরি কথাটার মানে হচ্ছে পরিধি, অর্থাৎ আমাদের দেহের পরিধি থেকে বিভিন্ন উদ্দীপনাকে যে সিস্টেমটা বা যে নার্ভাস সিস্টেমটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসছে, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ পিএনএস। আবার এখানে অ্যানালাইজ হওয়ার পরে একটা বার্তা কিছু পরিমাণ নিউরনসের মাধ্যমে চলে যাচ্ছে কোথায়, সিএনএস থেকে দূরে। তাহলে এটাও কিন্তু ওয়ান টাইপ অফ পিএনএস, যে কিছু পরিমাণ বার্তা সিএনএস থেকে দূরে যাচ্ছে, সিএনএস থেকে এক্সিট করছে, তাই না। তাহলে পিএনএস এর যে পার্টটা কোনো উদ্দীপনাকে সিএনএস এ নিয়ে আসে তাকে বলা হয় সেন্সরি পার্ট, তাকে বলা হয় সেন্সরি পার্ট, ওকে। আর যে পার্টটা কোনো উদ্দীপনাকে সিএনএস থেকে দূরে নিয়ে যায় তাকে বলা হচ্ছে মোটর পার্ট, তাই না। তাহলে পিএনএস এর আমরা কিন্তু দুটো পার্ট পাচ্ছি, একটা হচ্ছে সেন্সরি পার্ট, একটা হচ্ছে মোটর পার্ট। তাহলে এখানেও যে সমস্ত নিউরনস গুলো থাকবে, যে সমস্ত নার্ভস গুলো থাকবে, সেগুলোও কিন্তু বিভিন্ন রকমের হবে বা দু রকমের হবে। কিরকম? যে সমস্ত নিউরন গুলো উদ্দীপনাকে সিএনএস এ নিয়ে আসে, অর্থাৎ সেন্সরি পার্টের সাথে যুক্ত নিউরন গুলোকে আমরা বলি অ্যাফারেন্ট, নিউরনস, ঠিক আছে। এরা উদ্দীপনাকে কি করছে, উদ্দীপনাকে সিএনএস এ নিয়ে আসছে, তাই না। তারপরে অ্যানালাইজ হয়ে যাওয়ার পর কিছু পরিমাণ নিউরনস মোটর পার্টটাকে নিয়ে গঠিত হচ্ছে, অর্থাৎ কিছু উদ্দীপনাটাকে সিএনএস থেকে দূরে নিয়ে যাচ্ছে কোথায়, ওই যে টার্গেট গ্ল্যান্ড সেটাতে, বা ওই যে টার্গেট গ্ল্যান্ড বা টার্গেট পার্টে, তাই না। অর্থাৎ এ কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়, টার্গেট পার্টে। কিরকম সাপোজ এটা হচ্ছে আমার আঙুলটা, যে আঙুলটাতে আমার ছ্যাঁকা লাগলো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে এই ছ্যাঁকা লাগাটা চলে যাচ্ছে এই সেন্সরি পার্টের মাধ্যমে, পিএনএস এর সেন্সরি পার্টের মাধ্যমে কোথায় চলে গেল, সিএনএস এ। তারপরে অ্যানালাইজ হলো,
ব্রেন কি ভাবলো, স্পাইনাল কর্ড বা আমাদের সিএনএস কি ভাবলো, আমাদের সিএনএস ভাবলো এই হাতটাকে তো সরিয়ে নিতে হবে, তার জন্য হাতটাকে সরিয়ে নেওয়ার জন্য আমার কাকে মুভমেন্ট করাতে হবে, মাসলকে মুভমেন্ট করাতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে ও একটা বার্তা পাঠিয়ে দিল কোথায়, এই মোটর পার্টের মাধ্যমে পাঠিয়ে দিল ওই মাসলটাতে। কোথাকার মাসল, আমাদের হাতের মাসলটাতে, এবং ওইটা হচ্ছে তাহলে কি টার্গেট পার্ট। তাহলে ওই হাতের মাসলটাকে যেই আমরা বার্তাটাকে মানে পাঠালাম সঙ্গে সঙ্গে সেটা সরে গেল বা হাতটাকে আমরা সরিয়ে ফেললাম। তাহলে দেখো এটা কি করলো, তাহলে এটা হচ্ছে অ্যাফারেন্ট নিউরনের মাধ্যমে সেন্সরি পার্টটা হলো, আর এই যে মোটর পার্টটা, এই মোটর পার্টটা যে নিউরনগুলো দিয়ে গঠিত তাদেরকে বলা হচ্ছে ইফারেন্ট। দেখো ইফারেন্ট নিউরন বলে কি করে মনে রাখবো, যে কোনো একটা মনে রাখলে আমরা অপরটাকে মনে রাখতে পারবো, তাই না, এটা আমরা জানি। দেখো ইফারেন্ট, ইফারেন্ট কথাটা আমরা কি পাচ্ছি, ই পাচ্ছি না, তাই না, এই ইটাকে আমরা কি বলতে পারি, এক্সিট বলতে পারি, এটা মনে রাখার জন্য বলছি। তাহলে ই ফর এক্সিট, কোথা থেকে এক্সিট, সিএনএস থেকে এক্সিট, তাই না। তার মানে যে নিউরনগুলো মানে তোমার যে নিউরনগুলো উদ্দীপনাটাকে সিএনএস থেকে এক্সিট করতে সাহায্য করছে তারা হচ্ছে ইফারেন্ট নার্ভ। কোন পার্ট, মোটর পার্ট। আর যেটা ঢুকতে সাহায্য করছে অবশ্যই একটা ইফারেন্ট যদি এক্সিট হয় তাহলে অ্যাফারেন্টটা অবশ্যই হবে এন্টার। এন্টার ঠিক না, এটা হচ্ছে তোমার ঢোকা, এন্টার করে গুলি ফেলবে। তাহলে এই এফারেন্ট পার্টটা কি করছে, অ্যাফারেন্ট পার্টটা উদ্দীপনাকে সিএনএস এ নিয়ে আসছে, আর ইফারেন্ট পার্টটা উদ্দীপনাকে নিয়ে যাচ্ছে সিএনএস থেকে বাইরে, অর্থাৎ এক্সিট, এক্সিট ফর ইফারেন্ট। এরকম করে কিন্তু আমরা মনে রাখতে পারি জিনিসটা কি। এইবারে আমরা দেখে নেব এই যে টোটাল মানে আমাদের যদি আমি স্পাইনাল কর্ডকেই ভাবি বা ব্রেনকেই ভাবি, এরা কি, এরা হচ্ছে ওয়ান টাইপ অফ অর্গ্যানস। এই অর্গ্যানগুলো মিলে তৈরি করেছে আমাদের নার্ভাস সিস্টেম, তাই না। তাহলে এই যে অর্গ্যানগুলো, এই অর্গ্যানগুলো কি দিয়ে গঠিত, এই অর্গ্যানগুলো কিছু নার্ভ টিস্যু দিয়ে গঠিত, আর এই টিস্যুগুলো গঠিত হচ্ছে কতগুলো নার্ভ সেলস নিয়ে। তাহলে আমরা ওই বেসিক থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবো, অর্থাৎ আমরা এখন আলোচনা করব যে একটা নার্ভাস টিস্যুতে বা নার্ভাস সিস্টেমে আমরা কত রকমের সেলস পাই। যদি আমরা নার্ভ সেল দেখি, যদি আমরা দেখি নার্ভ সেল মানে একটা নার্ভাস টিস্যুতে বা নার্ভাস সিস্টেমে আমরা কত রকমের সেল দেখতে পাবো, আমরা দু রকমের সেল দেখতে পাবো। একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে গ্লিয়াল সেল। একটা হচ্ছে নিউরন, একটা হচ্ছে গ্লিয়াল সেল। নিউরনটা কি, নিউরন হচ্ছে একটা খুবই স্পেশালাইজড একটা সেল, যে সেলটা কি করে, যে সেলটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে। অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে অর্থাৎ অরিজিনেট করে, আর কি করে, আর কন্ডাক্ট করে, তাই না। আমরা প্রথমেই বলেছিলাম যে ওই যে ইম্পালস, ওই ইম্পালসটা কন্ডাক্টিং করার জন্য আমাদের শরীরে যে টিস্যুগুলো আছে সেটা হচ্ছে নার্ভাস টিস্যু। তার মানে এই দেখো এই যে নিউরন, নার্ভাস টিস্যুর যে পার্টটা তাহলে অ্যাকশন পটেনশিয়াল, এটাকে আমরা ইম্পালস বলি আর কি, ইম্পালস তৈরি করে এবং পরিবহন করে, সেটা কিন্তু হচ্ছে কি, সেটা হচ্ছে নিউরন। তাহলে যদি বলা হয় নার্ভাস টিস্যু কোন পার্টটা অ্যাকশন পটেনশিয়াল বা ইম্পালস তৈরি করে এবং কন্ডাক্ট করে বা পরিবহন করে, তাহলে কিন্তু আমরা এক কথায় বলবো নিউরন। তাহলে গ্লায়াল সেল কি করে, গ্লায়াল সেল কিছুই করে না, গ্লায়াল সেল কিন্তু এই যে নিউরন, এই নিউরনগুলোকে সাপোর্ট করে, অর্থাৎ যে নিউরন সে নিউরনের সাপোর্টিং সেল এবং তাকে নারিশ করে, তাই না। তাকে নারিশ করার জন্য যে সেলটা আছে বা তার পরিচর্যা করার জন্য, তাকে বিভিন্ন পুষ্টি দ্রব্য পরিবহনে সরবরাহ করার জন্য যে সেলগুলো আমাদের নার্ভাস সিস্টেমে আছে সেটা হচ্ছে গ্লায়াল সেলস। ঠিক আছে, তাহলে বেসিক পার্থক্য যদি বাবাকে বলে নিউরন আর গ্লায়াল সেলের মধ্যে যদি আমাকে বেসিক পার্থক্য বলতে বলে, তাহলে আমি এক কথাতে বলবো যে আমাদের যে নিউরন যেগুলো আছে সেই নিউরন কিন্তু অ্যাকশন পটেনশিয়াল অরিজিনেট করতে পারে এবং কন্ডাক্ট করতে পারে, কিন্তু গ্লায়াল সেল কোনোভাবে যে অ্যাকশন পটেনশিয়াল এটাকে অরিজিনেটও করতে পারে না এবং সেটাকে কন্ডাক্টও করতে পারে না। ঠিক আছে, তাহলে গ্লায়াল সেলের কাজটা কি, গ্লায়াল সেলের কাজ হলো ওই যে নিউরন, সেই নিউরনের সাপোর্টিং সেল হিসেবে কাজ করে এবং নিউরনকে নারিশমেন্ট প্রোভাইড করে, তাই না, তাকে পুষ্টি বিভিন্ন রকম ভাবে পুষ্টি প্রদান করে। তাহলে এটা হচ্ছে গ্লায়াল সেল। এইবারে যদি বলা হয়
যে যে নিউরন, আমাদের শরীরে কত নিউরন থাকে। যদি আমাকে কেউ বলে তাহলে আমি কত বলবো? তার মানে আমাদের শরীরে প্রায় কয়েকশো বিলিয়ন কিন্তু নিউরন আছে, তাই না? তার মানে সেই দিক থেকে বলতে গেলে আমরা কিন্তু নিউরনের দিক থেকে আমরা কিন্তু বিলিয়নিয়ার, তাই না? টাকা পয়সার দিক থেকে না হয়, আমরা কিন্তু নিউরনের দিক থেকে আমরা কিন্তু বিলিয়নিয়ার। তাহলে একটা কথা বলে দিই, আমাদের শরীরে প্রায় কয়েকশো বিলিয়ন, মিলিয়ন নয়, কয়েকশো বিলিয়ন কিন্তু আমাদের শরীরে নিউরন আছে। এবারে আমরা যে নিউরন, সেই নিউরনের কিছু স্পেশাল স্ট্রাকচার এবং তার কিছু কিছু ভাগ আমরা দেখব। দেখো, যদি আমাদের টিপিক্যাল একটা নিউরন আমাদেরকে যদি আঁকতে বলা হয়, টিপিক্যাল আমাদেরকে একটা নিউরন যদি আঁকতে বলা হয়, আমি কিরকম করে আঁকবো আমি আগের দিন দেখিয়েছিলাম, হ্যাঁ? এটা হচ্ছে ওয়ান টাইপ অফ নিউরন। এই নিউরনের এই পার্টটা হচ্ছে নিউরনের এই পার্টটাকে আমরা বলি, যে পার্টটাতে আমরা বিভিন্ন রকমের নিউক্লিয়াস, আমরা মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোসোম ইত্যাদি পাই, এই পার্টটাকে আমরা কি বলি? এই পার্টটাকে আমরা বলি সোমা বা সাইটন। এই পার্টটাকে আমরা বলি সোমা বা কোথাও কোথাও এটাকে বলা হয় সাইটন, সেল বডি, তাই না? এই যে সোমা বা কোষ দেহ, এই কোষ দেহ থেকে কিছু কিছু প্রবর্ধক এভাবে বাইরে বেরিয়ে আসে, যাদেরকে আমরা কি বলি? যাদেরকে আমরা ডেনড্রন বলি, ডেনড্রন বলি। আবার এই ডেনড্রন গুলো ফার্দার ডিভাইড হয়, তাই না? ফার্দার ডিভাইড হয়ে কি তৈরি করে? ফার্দার ডিভাইড হয়ে তৈরি করছে ডেনড্রাইট, ফার্দার ডিভাইড করে তৈরি করছে ডেনড্রাইট। ওকে, আর আরেকটা প্রবর্ধক আমরা দেখতে পাই, যেটা সেল বডি থেকে অনেক বড় একটা প্রবর্ধক নির্গত হয়, যাকে আমরা বলি অ্যাকশন। তাহলে এই পার্টটা হচ্ছে অ্যাকশন, তাই না? তাহলে যদি বেসিক্যালি আমরা দেখি ডেনড্রন এবং অ্যাকশনকে, যদি আমরা বেসিক্যালি দেখি, আমরা পার্থক্য দেখতে পাবো। কি পার্থক্য? চলো একটু ডিটেইলে দেখি। দেখো, এখানে যে ডেনড্রন গুলো আমরা দেখছি বা ডেনড্রাইট গুলো আমরা দেখছি, এগুলো কাজ কি? এগুলোর কাজ কিছুই নয়, এর সামনেও একটা নিউরন থাকবে, তাই না? এর সামনেও একটা নিউরন থাকবে, এর সামনেও একটা নিউরন থাকবে। তার মানে এই যে ডেনড্রাইট বা ডেনড্রন গুলো, এগুলো কিন্তু এর সামনে থাকা বিভিন্ন নিউরনের কাছ থেকে যে অ্যাকশন পটেনশিয়াল বা ইম্পালস, সেটাকে গ্রহণ করবে, তাই না? তার মানে আমি এক কথায় বলতে পারি, নিউরনের এই যে ডেনড্রাইট বা ডেনড্রন গুলো, এগুলো কি? এগুলো হচ্ছে রিসেপ্টর পার্ট। এগুলোকে আমি রিসেপ্টর পার্ট বলতে পারি, ঠিক আছে? তাহলে আর অ্যাকশন যেটা আছে, সেটা কিন্তু ওই যে ইম্পালসটা গৃহীত হলো, সেই ইম্পালসটাকে কোষ দেহ থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করছে, তাই না? তার মানে অ্যাকশন কি করছে? ওই যে ইম্পালস বা যে অ্যাকশন পটেনশিয়াল, সেটাকে অ্যাওয়ে ফ্রম কোত্থেকে নিয়ে যাচ্ছে? অ্যাওয়ে ফ্রম নিয়ে যাচ্ছে সেল বডি, তাই না? তার মানে এই অ্যাকশনটা ওই যে ইম্পালসটা গৃহীত হলো ডেনড্রন এবং ডেনড্রাইট দিয়ে, সেই ইম্পালসটাকে কোষ দেহ থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করছে, এক নম্বর। তাহলে যদি আমরা এই ডেনড্রনটাকে বা ডেনড্রাইটটাকে আমরা রিসেপ্টর পার্ট বলি, তাহলে অ্যাকশনটাকে আমরা কি বলতে পারি? অ্যাকশনটাকে আমরা বলতে পারি নিউরনের কন্ডাক্টর পার্ট। নিউরনের কন্ডাক্টর পার্ট বলতে পারি, বাহক অংশটা, ঠিক আছে? একবার আরেকটা কথা চিন্তা করো, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো যে কোনটা রিসেপ্টর পার্ট। এই ডেনড্রন এবং ডেনড্রাইট হচ্ছে রিসেপ্টর পার্ট, কারণ এরা পূর্ববর্তী যে নিউরন, সেই নিউরন থেকে বিভিন্ন রকমের ইম্পালসটাকে গ্রহণ করছে এবং কোথায় নিয়ে আসছে? সেল বডিতে নিয়ে আসছে, এবং সেল বডি সেটাকে পাঠাচ্ছে অ্যাকশনের মাধ্যমে। এর পরেও তো নিউরন থাকবে সেইগুলো, ঠিক আছে? বেশ, এবারে দেখো এখানে, তাহলে অ্যাকশনের তো কই আমরা বিভিন্ন রকমের প্রবর্ধক পাচ্ছি না, তাহলে একটা সেল বডিতে আমরা এত রকমের প্রবর্ধক কেন পাবো? একটু ভেবে বলো। আমরা এই সেম একটা ঘটনা পেয়েছিলাম যখন আমরা কলামনার এপিথেলিয়াম পেয়েছিলাম, তাই না? যার প্রধান কাজ ছিল কি? অ্যাবজর্পশন। তাহলে ভাবো
এতগুলো প্রবর্ধক সৃষ্টি হওয়ার কারণ কি? সেই একটাই কারণ, ওই যে সারফেস সেই সারফেসটাকে ইনক্রিজ করার জন্য, তাই না? তার মানে আমরা কি বললাম যে এই ডেনড্রন গুলো দিয়ে ইম্পালসটা গৃহীত হচ্ছে কোষ দেহতে, তাই না? তার মানে ভাবো আমরা সেম প্রসেস, দুটো বিন্দুর মধ্যে সরলরেখা টানলে তল যতটা হবে, এখানে কিন্তু বক্ররেখা দিলে কিন্তু তলের যে তলটা সেটা কিন্তু আরো বড় হবে। তার মানে এই যে রিসেপ্টর বা ওই যে গ্রহণ করার জন্য, ইম্পালস গ্রহণ করার জন্য যে তল বা সারফেস, সেই সারফেসটাকে বাড়ানোর জন্য কিন্তু আমরা এখানে এই ডেনড্রন গুলো দেখতে পাই। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেনড্রন এবং অ্যাক্সনের মধ্যে, মানে অ্যাক্সনের কনসেপ্টটা। এইবারে যদি তোমাকে জিজ্ঞেস করে ডেনড্রন এবং অ্যাক্সনের মধ্যে প্রধান পার্থক্য কি হতে পারে, তোমরা জানো পার্থক্যটা কি হবে? পার্থক্যটা হবে এই যে ডেনড্রন, এই ডেনড্রনের মাধ্যমে কিন্তু ইম্পালস গৃহীত হয়, একটা নিউরন ইম্পালসকে গ্রহণ করে, আর অ্যাকশনের মাধ্যমে কিন্তু ওই যে গৃহীত যে তোমার ইম্পালসটা সেটা কিন্তু পরবর্তী নিউরনে পরিবাহিত হয়। আর একটা পার্থক্য কি? আর একটা পার্থক্য হলো ডেনড্রন ইম্পালসকে সেল বডিতে নিয়ে আসে, আর অ্যাকশন ওই যে ইম্পালসটা সেটাকে সেল বডি থেকে কিন্তু দূরে নিয়ে যায়। ঠিক আছে? তাহলে এই প্রসেস, এইটা হচ্ছে আমাদের অ্যাকশন এবং ডেনড্রনের কনসেপ্ট। ঠিক আছে? বেশ, এইবারে আমরা সাপোজ ধরো একটা জিনিস বলে দিই, হলো আমি একটু আগেই বললাম যে প্রত্যেকটা ডেনড্রন থেকে কিন্তু ওই যে ইম্পালস সেগুলো গৃহীত হয়, তাই না? বেশ, আমাদের শরীরে সাপোজ ধরো এটা হচ্ছে আমার মাথা আর এটা হচ্ছে আমার কান, তাই না? এটা হচ্ছে আমার কান। বিভিন্ন রকমের সাউন্ড আমরা কিসের মাধ্যমে গ্রহণ করি? কানের মাধ্যমে গ্রহণ করি। তার মানে এক্ষেত্রে দেখো, যদি এটাকে আমরা একটা মাথা ভাবি, তার মানে এইগুলো দিয়ে তো ইম্পালস গৃহীত হচ্ছে, তার মানে ডেনড্রন গুলোকে আমরা কি বলতে পারি? নিউরনের কান বলতে পারি কিনা? আচ্ছা, আমাদের তো দুটো কান, আমরা একসাথে আমরা অনেক কটা সাউন্ড শুনতে পাই, তাই না? আমাদের কানের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমরা একসাথে অনেক কটা শব্দ শুনতে পাই। হয়তো আমাকে 50 জন ডাকছে, আমি 50 জনের ডাকটা মানে চিনতে পারছি না, কিন্তু কয়েকজনের ডাকটা আমি আমার কানে পৌঁছাচ্ছে। ঠিক সেরকম ভাবো, এখানে এতগুলো ডেনড্রন আছে, তাই না? এগুলো এতগুলো ডেনড্রন আছে, তাহলে কতগুলো নিউরনের ইম্পালস একটা নিউরন একসাথে গ্রহণ করতে পারবে? এটা একটা প্রশ্ন। যদি ডেনড্রনগুলো নিউরনের কান হয়, তাহলে আমরা যেরকম একসাথে বেশ কয়েকটা আওয়াজ শুনতে পারি, ঠিক সেরকম নিউরনও পার্শ্ববর্তী অনেক কটা নিউরনের কাছ থেকে ইম্পালস একসঙ্গে গ্রহণ করতে পারবে। কতগুলো নিউরন থেকে একসঙ্গে গ্রহণ করতে পারবে? মনে রাখবে, মোর দ্যান 10,000, প্রায় 10,000-এর বেশি নিউরনের ক্ষেত্রে কিন্তু একসাথে একটা মানে নিউরন তার ইম্পালসটাকে গ্রহণ করতে পারে একসাথে। এটা মনে রাখবে, সাইমালটেনিয়াসলি, একসাথে। তার মানে একসাথে 10,000-এর বেশি নিউরনের ইম্পালস একটা নিউরন গ্রহণ করতে পারে এই বিভিন্ন ডেনড্রনগুলোর সাহায্যে, তাই না? তাই একসাথে মনে রাখবে, প্রায় 10,000-এর বেশি নিউরনের যে ইম্পালস সেগুলো একটা নিউরন গ্রহণ করতে পারে। ঠিক আছে? বেশ, এইবারে আমরা চলে যাব পরবর্তী পার্টে। দেখো, আর একটা কথা তুমি পাবে, সেটাকে বলা হয় নিউরাইটস। একটা সেল বডি থেকে যতগুলো প্রবর্ধক নির্গত হবে তাদের একত্রে বলা হবে নিউরাইটস। তার মানে একটা সেল বডি থেকে কতগুলো প্রবর্ধক নির্গত হয়? দু রকমের প্রবর্ধক নির্গত হয়, একটা হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইট, আর একটা হচ্ছে অ্যাক্সন, তাই না? তাহলে অ্যাক্সন এবং ডেনড্রনকে একত্রে বলা হয় নিউরাইটস। এটা কিন্তু ম্যান্ডেটরি। বেশ, এবার দেখো নিউরন কত রকমের হতে পারে। আগে আমি একটা কনসেপ্ট দিয়ে দিই, তারপরে আমরা কোন কোন নার্ভাস সিস্টেমে কি কি রকমের পাই সেগুলো বলবো। দেখো,
দেখো আমি যেটা বললাম পোল, তাই না, পোল বা মেরুর উপর ডিপেন্ড করে, মেরুর অবস্থানের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নিউরনকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রধান ভাগ দেখো ইউনিপোলার, ইউনিপোলার ইউনি মানে ওয়ান, তাই না, তার মানে যখন সেল বডি থেকে, এটা তো সেল বডিটা, যখন সেল বডি থেকে একটাই প্রবর্ধক নির্গত হবে, যখন সেল বডি থেকে একটাই প্রবর্ধক নির্গত হবে তখন সেটাকে বলা হবে ইউনিপোলার। এটা এরকম দেখতে হতে পারে বা এটা এইরকম দেখতে হতে পারে, একটা বেরিয়ে এলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা আবার দুভাগে ভাগ হয়ে গেল, এরকম হতে পারে। দেখো একটাই কিন্তু পোল বেরিয়ে আসে, তাই না, তাহলে এইটা হচ্ছে একদম ট্রু ইউনিপোলার। আর এটাকে দেখে আমরা কখনো কখনো ইউনিপোলার ভাবতে পারি, আবার কখনো বাইপোলার ভাবতে পারি। এটা কিন্তু অবশ্যই ইউনিপোলার, কিন্তু এটা হচ্ছে যে টাইপের ইউনিপোলার তাকে বলা হয় সিউডো ইউনিপোলার। পোল কিন্তু একটা, তাহলে এটা হচ্ছে ইউনিপোলার, এটা হচ্ছে সিউডো ইউনিপোলার। একটাই মেরু কিন্তু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই আমরা বলছি সিউডো ইউনিপোলার। ওকে, বেশ। আরেকটা কি, আরেকটা হচ্ছে অবশ্যই বাইপোলার, তোমরা জানো এটা, অবশ্যই এটা হচ্ছে বাইপোলার। কিরকম দেখতে হবে, দেখো এটাকে আমরা বলতে পারি, দেখো দুটো পোল, মানে এই একটা পোল এই একটা পোল, দুটো পোল দিয়ে যখন কোষদেহ থেকে দুটো প্রবর্ধক নির্গত হয় তখন সেটাকে বলা হচ্ছে বাই ফর টু, তাই না, তাই এই স্ট্রাকচারটা হচ্ছে বাইপোলার। ওকে, বেশ। আরেকটা হচ্ছে মাল্টিপোলার, মাল্টিপোলার, ঠিক আছে, এটাও দু রকমের হয়। আমি জাস্ট বেসিক স্ট্রাকচার টাকছি। হ্যাঁ, দেখো এখানে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পোল পাচ্ছি, তাহলে মোর দ্যান টু, তাই এটাকে আমরা তখন বলছি মাল্টিপোলার। আর মাল্টিপোলারকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে যে স্ট্রাকচারটা তোমরা নরমালি দেখতে পাও। যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এরকম মায়োলিন শীথ দিয়ে, যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে আরেক রকম মাল্টিপোলার। কারণ এখানে আমরা অনেক রকমের পোল দেখতে পাচ্ছি, একটা পোল একটা পোল একটা পোল একটা পোল একটা পোল একটা পোল, তাই না, তাহলে এটা এই দুটোর মধ্যে পার্থক্য কি গো, এই দুটোর মধ্যে এখানে আমরা যেটা দেখছি এই মাল্টিপোলার দুটোতে, একটা হচ্ছে একটাতে আমরা মাইলিন শীট পাচ্ছি, একটাতে আমরা মাইলিন শীট পাচ্ছি, আর একটাতে কিন্তু আমরা মাইলিন শীট পাচ্ছি না। তাহলে যেখানে বা যে নিউরনটাতে আমরা মাইলিন শীট পাচ্ছি তাকে আমরা বলি মাইলিনেটেড নিউরন, আর যেখানে আমরা মাইলিন শীটটা পাচ্ছি না সেই জায়গাটাকে আমরা বলবো নন মাইলিনেটেড নিউরন। ঠিক আছে, একে মেডুলারিও বলা হয়, একে মেডুলারি নিউরনও বলা হয়, আবার একে নন মেডুলারি নিউরনও বলা হয়। ঠিক আছে, এর ভাবো এর ক্ষেত্রে যদি ইম্পালসটাকে আমরা দেখি, মাইলিন শীটটা কিন্তু তড়িতের কুপরিবাহী, এটা কিন্তু তড়িৎ যেটা সে তড়িতের কিন্তু কুপরিবাহী, আর ওই যে আমরা অ্যাকশন পোটেনশিয়াল বা যেটাকে আমরা ইম্পালস বলছি সেটা কিন্তু কারেন্ট রূপে পরিবাহিত হয়। তাহলে ভাবো একটা কারেন্ট এইভাবে এই ডেনড্রনের মাধ্যমে গৃহীত হলো, এখানে এলো, তারপরে এটা তো তড়িতের কুপরিবাহী, তার মানে এই পার্টিকুলার জায়গাতে কিন্তু কোনোভাবেই ইম্পালসটা পরিবাহিত হবে না।
তখন সেক্ষেত্রে আমরা যে রকমের ইম্পালসের মুভমেন্টটা দেখতে পাবো সেটা হচ্ছে এই রকম লাফিয়ে লাফিয়ে। কোথায় লাফাচ্ছে? এই যে দুটো মাইলিন শীটের মাঝখানে যে নোড, এই নোডটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। এটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। এই নোড অফ র্যানভিয়ারের মধ্য দিয়ে এই যে ইম্পালসটা সেটা এরকম লাফিয়ে লাফিয়ে যাবে, তাই না? এটাকে সলিটারি কন্ডাকশন বলা হয়। তাহলে ভাবো এই যে লাফিয়ে লাফিয়ে ইম্পালসটা যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ প্রেজেন্স এই যে মায়োলিন শীট এটা প্রেজেন্ট এখানে, যেগুলো তড়িতের কুপরিবাহী। তাই সেক্ষেত্রে ইম্পালসটা এইভাবে র্যানভিয়ারের পর্বের মাধ্যমে লাফিয়ে লাফিয়ে চললো। কিন্তু যেখানে মায়োলিন শীট থাকবে না, অর্থাৎ নন মাইলিনেটেড নিউরনের ক্ষেত্রে কিন্তু ইম্পালসটা সোজাসুজি এইভাবেই পরিবাহিত হবে। এইভাবে কিন্তু আমরা লাফিয়ে লাফিয়ে মুভমেন্ট। এটা হচ্ছে নোড অফ র্যানভিয়ার, তাই না? আবার এখানে আমরা একটা নোড অফ র্যানভিয়ার পাবো, মানে এটা যদি মাইলিন শীট ধরো, তাহলে এখানে আমরা একটা নোড অফ র্যানভিয়ার পাবো, তাই না? এই দুটো নোড অফ র্যানভিয়ারের মাঝখানে যে মানে যে অ্যাকশনটা থাকে এটাকে বলা হয় ইন্টারনোড। কি বলা হবে? ইন্টারনোড। ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখবে যে দুটো মানে নোড অফ র্যানভিয়ারের মাঝখানে যে নিউরনের পার্টটা আমরা পাই তাকে বলা হয় ইন্টারনোড। ওকে, বেশ। এইবারে আমরা তাহলে নিউরনের বিভিন্ন টাইপগুলো পেলাম। কি কি পেলাম দেখো, পোলারের উপর ডিপেন্ড করে আমরা কভাগে ভাগ করলাম। আমরা ইউনিপোলার করলাম, আমরা বাইপোলার করলাম, আমরা মাল্টিপোলার করলাম। এই মাল্টিপোলারকে আমরা আবার দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মাইলিনেটেড আর একটা হচ্ছে নন মাইলিনেটেড, তাই না? আর এছাড়াও আমরা এখানে আরেকটা পাই যেটাকে আমরা বললাম সিউডো ইউনিপোলার। তাহলে কিন্তু এত রকমের আমরা নিউরন পাচ্ছি। ওকে, এত রকমের নিউরন আমরা পেলাম। এইবারে এই যে এত রকমের নিউরন, আমরা এত রকমের নিউরন ওই যে আগে পড়ালাম সিএনএস পিএনএস, তাহলে কোন কোন নিউরনগুলো আমরা সিএনএস এ পাচ্ছি এবং কোন কোন নিউরনগুলো আমরা পিএনএস এর দুটো পার্টে পাচ্ছি সেটা একবার আমরা চার্ট ওয়াইজ দেখে নেব। দেখো, তাহলে আমরা একটা সিএনএস করতে পারি, একটাকে আমরা সিএনএস করতে পারি, একটাকে আমরা পিএনএস করতে পারি। এখানে একটা অথবা এখানে একটা। এটা হচ্ছে ধরো আমার সেন্সরি পার্ট, আর এটা ধরো মোটর পার্ট, তাই না? পিএনএস এর ক্ষেত্রে যেটা সেন্সরি পার্ট, সেই সেন্সরি পার্টে আমরা ইউনিপোলার পাবো, আমরা সিউডো ইউনিপোলার পাবো, আর কি পাবো? আর বাইপোলার পাবো। ঠিক আছে? সিএনএস এর ক্ষেত্রে আমরা কি পাবো? সিএনএস এর ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাল্টিপোলার পাবো একটা ইয়েতে, গ্লায়াল সেল তো পাবোই, গ্লায়াল সেলে পড়াচ্ছি। আর এখানেও কিন্তু আমরা পাবো মাল্টিপোলার। এবং এখানে কিন্তু মাল্টিপোলারের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম যেটা পাবো সেটা হচ্ছে নন মাইলিনেটেড, কিন্তু এখানের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাকে আমরা মেডুলারিও পাবো এবং নন মেডুলারিও পাবো। ঠিক আছে? এখানে সেম কখনো কখনো মেডুলারিও থাকে, কখনো কখনো নন মেডুলারিও থাকে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিএনএস এ আমরা কোন কোন ধরনের নিউরন পাই তার একটা চার্ট। পিএনএস এর যে সেন্সরি পার্ট সেখানে আমরা ইউনিপোলার, সিউডো ইউনিপোলার এবং বাইপোলার পাবো। সিএনএস এর যে পার্টটা সেখানে আমরা মাল্টিপোলার পাবো, সেটা মেডুলারি হতে পারে, নন মেডুলারি হতে পারে। পিএনএস এর মোটর পার্ট যেটা, সেখানে মোটর পার্টে কিন্তু আমরা মাল্টিপোলার পাবো এবং সেখানে মেডুলারি এবং নন মেডুলারি দুটো পাবো। ঠিক আছে? বেশ। আর যে নিউরনের স্ট্রাকচারটা আমরা বেসিক্যালি এঁকে থাকি বইতে বা সেই পার্টিকুলার নিউরনটা কিন্তু আমরা ওই মাল্টিপোলারটা আমরা এখানে পাবো। ঠিক আছে? ওই যে পার্টিকুলার স্ট্রাকচারটা আমরা আঁকি সেটা কিন্তু আমরা সিএনএস এর মোটর পার্টে দেখতে পাবো। ঠিক আছে? বেশ।
এইবারে গ্লায়াল সেলস বা এটাকে নিউরোগ্লিয়াও বলা হয়, নিউরোগ্লিয়াও এটাকে বলা হয়। এটা কি জিনিস আমি আগেই বললাম যে ওই যে নিউরন, ওই যে নার্ভ সেল, ওই নার্ভ সেলটা যেটা কি করছে, যেটা যে অ্যাকশন পোটেনশিয়াল, ওই অ্যাকশন পোটেনশিয়ালটাকে অরিজিনেট করছে এবং কন্ডাক্ট করছে, এবং মেন কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল কন্ডাক্টিং এবং অরিজিনেটিং পার্ট কিন্তু হচ্ছে নিউরন। আর গ্লায়াল সেল কি করে, গ্লায়াল সেল কিন্তু ওই যে নিউরন তাকে সাপোর্ট করে এবং তাকে নারিশ করে। ওকে, আর একটা কথা মনে রাখবে, যদি আমরা নাম্বারের দিক থেকে, পার্সেন্টেজের দিক থেকে, উপস্থিতির দিক থেকে বলি, তাহলে পরে কিন্তু নার্ভাস সিস্টেমে গ্লায়াল সেলের পরিমাণটাই কিন্তু বেশি নিউরনের তুলনায়। ঠিক আছে, নিউরনের তুলনায় গ্লায়াল সেলের পরিমাণটা কিন্তু অনেক বেশি। তাহলে যদি আমাকে বলতে হয়, তাহলে আমি বলবো নিউরনস গ্রেটার দেন, সরি, নিউরন লেস দেন গ্লায়াল সেল। সংখ্যার দিক থেকে, উপস্থিতির দিক থেকে নিউরনের পরিমাণটা কিন্তু গ্লায়াল সেলের তুলনায় অনেকটাই কম নার্ভাস সিস্টেমে। দেখো গ্লায়াল সেল, গ্লায়াল সেল হচ্ছে মানে কিরকম দেখতে হবে, গ্লায়াল সেলটা হচ্ছে শুধুমাত্র কোষ দেহটা থাকে। কোন রকমের কিন্তু আমরা কোন রকমের কিন্তু আমরা কি পাবো না, আমরা কোন রকমের কিন্তু অ্যাকশন এখানে পাবো না, তাই না? তাহলে এই দেখো, এই যে টোটাল শুধুমাত্র সোমাটা আমরা এখানে পাচ্ছি, শুধুমাত্র ডেনড্রন পাচ্ছি, আমরা কিন্তু কোন রকমের অ্যাকশন বা সবথেকে লম্বা প্রবর্ধকটা কিন্তু এখানে পাচ্ছি না। ঠিক আছে, তো এগুলো সিএনএস এর ক্ষেত্রে আমরা একরকম দেখতে পাবো, পিএনএস এর ক্ষেত্রে গ্লায়াল সেল কিন্তু অন্য রকমের হবে। কি রকম দাও দেখি। সিএনএস এর ক্ষেত্রে আমরা যে গ্লায়াল সেলটা পাই, সিএনএস এর ক্ষেত্রে আমরা যে গ্লায়াল সেলটা পাই সেটা হচ্ছে মেইনলি দু প্রকারের, বেশ কয়েক প্রকারের। দাও কি রকম। সিএনএস এর ক্ষেত্রে আমরা যেগুলো পাই, নাম্বার 1 হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, আমরা মাইক্রোগ্লিয়াল সেল পাবো, এটা সিএনএস এর ক্ষেত্রে বলছি। মাইক্রোগ্লিয়াল সেলস পাবো আমরা, অ্যাস্ট্রোসাইটস পাবো। এগুলো হচ্ছে সিএনএস এ অবস্থিত গ্লায়াল সেল। ঠিক আছে, আর পিএনএস এ আমরা কি কি পাই, পিএনএস এ মেইনলি আমরা যে সমস্ত গ্লায়াল সেলগুলো পাই তাদের মধ্যে অন্যতম হলো সোয়ান সেলস। সোয়ান সেলস, হ্যাঁ সোয়ান সেলস। সোয়ান সেলস থেকে আমাদের হট করে কি মনে পড়লো, মায়োলিন শীটের কথা। তার মানে মায়োলিন শীট তৈরি হওয়ার পেছনেও কিন্তু এই গ্লায়াল সেলটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ওই যে মায়োলিন শীটগুলো, ওই মায়োলিন শীটগুলো কিন্তু পিএনএস এর ক্ষেত্রে তৈরি করছে সোয়ান সেল, আর সিএনএস এর ক্ষেত্রে তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট। কি করে তৈরি করে চলো দেখে নিই। ঠিক আছে, আমি একটা, শুধুমাত্র একটা যদি মায়োলিন শীটকে এই বরাবর কাটি এবং তোমাদেরকে সামনে থেকে দেখাই, আমি কি দেখবো, এটা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকশন পার্টটা, আর ওই অ্যাকশন পার্টের চারিদিকে একটা সোয়ান সেল তার মেমব্রেনটাকে এইভাবে প্রায় কয়েকশো বার পেঁচিয়ে এই মায়োলিন শীটের স্ট্রাকচারটা দিয়েছে। ঠিক আছে, তার মানে একটা ওই যে অ্যাকশন, ওই অ্যাকশনের চারিদিকে একটা সোয়ান সেল তার মেমব্রেনটাকে ওইভাবে পেঁচিয়ে প্রায় কয়েকশো বার পেঁচিয়ে এই মায়োলিন শীটের স্ট্রাকচারটা দিয়েছে। আর একদম বাইরে আমরা যেটা পাই সেটা হচ্ছে সোয়ান সেলের সোমা বা কোষ দেহটা, এবং তার ভিতরে আমরা নিউক্লিয়াসটা পাই। তাহলে বলতে পারলাম কিভাবে মায়োলিন শীটটা তৈরি হয়েছে।
পিএনএস এর ক্ষেত্রে এই প্রসেসটা যে করছে অর্থাৎ নিজেদের মেমব্রেনটাকে কয়েকশো বার অ্যাক্সনের চারিদিকে পেঁচিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করছে পিএনএস এর ক্ষেত্রে সেটা হলো সোয়ান সেল এবং অলিগোডেন্ড্রোসাইট তৈরি করছে, কিন্তু কার ক্ষেত্রে? সেটা কিন্তু সিএনএস এর ক্ষেত্রে অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এইভাবে মাইলিন শীটটা তৈরি করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিএনএস এর ক্ষেত্রে সোয়ান সেল এইভাবে তৈরি করে নিজের মেমব্রেনটাকে একটা অ্যাকশনের চারিদিকে এরকম করে পেঁচিয়ে এই মাইলিন শীটের স্ট্রাকচারটা তৈরি করেছে। এবং বাইরের দিকে আমরা যে নিউক্লিয়াসটা পেয়েছি এবং কোষ দেহটা পেয়েছি সেটা হচ্ছে ওই সোয়ান সেলের কোষ দেহ এবং নিউক্লিয়াসটা। বলতে পারলাম। আর তাহলে এটা পিএনএস এর ক্ষেত্রে গেল। সিএনএস এর ক্ষেত্রে কি হচ্ছে? সিএনএস এর ক্ষেত্রে ধরো এটা একটা ওই নন মেডুলেটেড তোমার নিউরন, এটা হচ্ছে নন মেডুলেটেড নিউরনের অ্যাকশনটা। এখানে একটা ওই ধরো অলিগোডেন্ড্রোসাইটটা এলো এবং এইভাবে তার যে কোষ দেহটা বা তার যে মেমব্রেনটা সেটাকে এইভাবে পেঁচিয়ে দেয় এবং এইভাবে এই কোষ দেহটা পরবর্তী ক্ষেত্রে এখানে পেঁচিয়ে দিচ্ছে। এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। এটা কোথায়? সিএনএস এর ক্ষেত্রে। তাহলে সিএনএস এর ক্ষেত্রে দুটো নন মেডুলেটেড নিউরনের চারিদিকে প্রবর্ধকগুলোকে জড়িয়ে একটা অলিগোডেন্ড্রোসাইট তৈরি করছে কি? তৈরি করছে মায়োলিন শীট। এটা সিএনএস এর ক্ষেত্রে। আর পিএনএস এর ক্ষেত্রে কি হচ্ছে? পিএনএস এর ক্ষেত্রে একটা নন মেডুলেটেড নিউরনের অ্যাকশনের চারিদিকে একটা সোয়ান সেল তার মেমব্রেনটাকে জড়িয়ে প্রায় কয়েকশো বার জড়িয়ে কি তৈরি করছে? তৈরি করছে মায়োলিন শীট। এটা একটা অ্যাকশন এবং এইভাবে সে তার মেমব্রেনটাকে পেঁচিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করছে, মায়োলিন শীটের স্ট্রাকচারটা তৈরি করছে। তাহলে বলতে পারলাম কিভাবে মায়োলিন শীট তৈরি হয়। যদি আমাকে এক কথায় বলে মায়োলিন শীট, তাহলে পিএনএস এর ক্ষেত্রে তৈরি করছে সোয়ান সেল, সিএনএস এর ক্ষেত্রে তৈরি করছে কে? তৈরি করছে অলিগোডেন্ড্রোসাইট, তাই না? কিভাবে? একটা অ্যাকশনের চারিদিকে তাদের যে কোষ মেমব্রেন, যে কোষ পর্দা, সেই কোষ পর্দাটাকে কয়েকশো বার পেঁচিয়ে তারা ওই মায়োলিন শীটটা তৈরি করে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তাহলে গ্লায়াল সেলস। কত রকমের গ্লায়াল সেলস পাচ্ছি আমরা? বেশ কয়েক রকমের পাচ্ছি। পিএনএস এ এক রকমের পাচ্ছি, সিএনএস এ এক রকমের পাচ্ছি। সিএনএস এর ক্ষেত্রে আমরা অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট এবং মাইক্রোগ্লিয়াল সেলস পাচ্ছি। মনে রাখবে মাইক্রোগ্লিয়াল সেলস সবথেকে ছোট তোমার নিউরোগ্লিয়াল সেলস। আর অ্যাস্ট্রোসাইট হচ্ছে সবথেকে বেশি পরিমাণ যে সমস্ত নিউরোগ্লিয়াল সেলগুলো আমরা পাই তাদের মধ্যে অ্যাস্ট্রোসাইট হচ্ছে সবথেকে বেশি। মানে সবথেকে বেশি পাওয়া যায় কোন নিউরোগ্লিয়াল সেলস? এক কথায় বলবে অ্যাস্ট্রোসাইটস। ঠিক আছে, আর আমরা পিএনএস এর ক্ষেত্রে যে রকমের গ্লিয়াল সেলস পাই সেগুলো হচ্ছে মেইনলি সোয়ান সেলস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার যে নার্ভাস টিস্যু, সেই নার্ভাস টিস্যুর বিভিন্ন সেলগুলো। এবারে কিভাবে ওই নার্ভাস যে সেলগুলো বা নিউরনগুলো কিভাবে একটা টিস্যু অর্থাৎ নার্ভ ফর্ম করে। আমরা নার্ভকে যদি আমরা দেখি, নার্ভটা দেখতে অনেকটা এইরকম, তাই না? দেখো এটা হচ্ছে একটা নার্ভ। এই নার্ভের এই পার্টিকুলার পার্টটা যেটা সমান এটাকে বলা হয় নার্ভ, আর যে পার্টটা ফুলে আছে এটাকে বলা হয় গ্যাংলিয়ন। ঠিক আছে, একটাকে বলা হয় নার্ভ যেটা সমান এবং যেটা মোটা পার্ট সেটাকে বলা হয় গ্যাংলিয়ন। এবার এটা কি জিনিস? আমি কি বললাম? পর পর অনেক কটা নিউরন একে অপরের সাথে অ্যাটাচ হয়ে থাকে, তাই না? একটা নিউরন, সাপোজ ধরো এটা একটা নিউরন, এর পরেই কিন্তু এখানে একটা নিউরন থাকবে, তাই না? আবার এখানে একটা নিউরন থাকবে। এইরকম করে কিন্তু পর নিউরনগুলো অবস্থিত হয়ে থাকে। এবারে এই ডেনড্রনটা এখান থেকে একটা নিউরন সিগন্যালটাকে গ্রহণ করছে, এখান থেকে একটা নিউরন সিগন্যালকে গ্রহণ করতেই পারে। যতগুলো ডেনড্রয়েড আছে তত সংখ্যক ওরা বা তার বেশি সংখ্যক নিউরনের কাছ থেকে ওরা ইম্পালস নিতে পারে। দেখো তাহলে এখানেও ঠিক ওই নিউরনগুলো পর সজ্জিত থাকবে। দেখো এই পার্টটাতে অ্যাকশন পার্টটা থাকে,
আর এই পার্টটাতে মেইনলি নিউরনের যে সোমা সেই পার্টটা থাকে। আবার এখানে সোমা থাকবে, আবার এখানে সোমা থাকবে। তাই না? তাই না? তার মানে একটা নার্ভ টিস্যুর ক্ষেত্রে বা নার্ভের ক্ষেত্রে কিন্তু অনেক কটা অ্যাকশন একত্রিত হয়ে যে পার্টটা তৈরি করে তাকে বলা হয় নার্ভ। আর অনেক কটা কোষ দেহ একত্রিত হয়ে যে পার্টটা তৈরি করে তাকে বলা হচ্ছে গ্যাংলিয়ন। তার জন্য যেহেতু অনেক কটা কোষ দেহ এখানে একত্রিত হয়েছে, তার জন্য এই জায়গাটা আমরা মোটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই জায়গাটা মোটা কেন? কারণ এখানে অনেক কটা সেল বডি বা সাইটন একত্রিত হয়েছে, তাই না? অনেক কটা সেল বডি বা সাইটন একত্রিত হয়েছে বলে এই জায়গাটা আমরা ফোলা দেখতে পাচ্ছি, এবং আমরা কি বলছি গ্যাংলিয়ন। আর যে অ্যাকশনগুলো পরস্পর একত্রিত হয়ে যে সমান পার্টটা তৈরি করেছে এটা ফোলা হবে না, কারণ অ্যাকশনটা লম্বা লম্বা সব, তাই না? ইলংগেটেড স্ট্রাকচার। তাই সবকটা ইলংগেটেড স্ট্রাকচার একত্রিত হয়ে নার্ভের যে পার্টটা তৈরি করেছে তাকে আমরা বলছি নার্ভ, বা যে পার্টটা গঠন করেছে তাকে আমরা বলছি নার্ভ। ঠিক আছে? তাহলে এইভাবে কতগুলো নিউরন একত্রিত হয়ে একটা নার্ভ তৈরি করে। নার্ভের দু রকমের পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যেটা সমান অংশ সেটাকে আমরা নার্ভই বলবো, আর যে অংশটা ফোলা সেটা হচ্ছে গ্যাংলিয়ন। নার্ভ গুলো ফর্ম করছে অনেক কটা অ্যাকশন একত্রিত হয়ে, আর গ্যাংলিয়ন ফর্ম করছে অনেক কটা সেল বডি বা সাইটন একত্রিত হয়ে। ঠিক আছে? এইবারে কিভাবে একটা সেল, সাপোজ ধরো এটা একটা নিউরন, তাই না? আবার এখান থেকে একটা নিউরন স্টার্ট হবে, আবার এখান থেকে একটা নিউরন স্টার্ট হবে, তাই তো? তাহলে কিভাবে একটা অ্যাকশন পোটেনশিয়াল কিভাবে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাবে, সেখানে আমরা তাহলে এখানে আমরা ডেনড্রন পাবো, তাই না? তাহলে এই যে প্রান্তপুরুষ, তাই না? এখানে প্রান্তপুরুষ বলবো, সাইনাপ যেটাকে আমরা বলি নিউরন টার্মিনাল, তাই না? তাহলে এই যে নিউরন টার্মিনাল, এই নিউরন টার্মিনাল এবং পরবর্তী যে নিউরনের সেল বডি যে ডেনড্রাইট বা ডেনড্রন, এর মাঝখানে আমরা একটা ফাঁকা জায়গা পাচ্ছি, তাই না? সাপোজ এটাকে আমি কি করে রাখছি, সাপোজ এটা হচ্ছে টার্মিনাল এন্ড, আর এটা হচ্ছে পরবর্তী যে নিউরন সেই নিউরনের ডেনড্রন। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে একটা নিউরনের শেষ অর্থাৎ টার্মিনাল, আর এটা হচ্ছে একটা নিউরনের শুরু যেটা ধরো ডেনড্রাইট বা ডেনড্রন। ঠিক আছে? তাহলে এই যে একটা নিউরনের শেষ এবং আরেকটা নিউরনের শুরু, এই যে সংযোগ, দুটো নিউরনের সংযোগ স্থলটা আমরা যেটা পাচ্ছি এটাকে আমরা বলি সাইন্যাপস। কি বলি? সাইন্যাপস। অর্থাৎ একটা ইম্পালস এইখানে এসে সাইন্যাপসের মাধ্যমে কিন্তু পরবর্তী ইম্পালসে যাবে, মানে পরবর্তী নিউরনে ইম্পালসটা যাবে। তাহলে এই যার মাধ্যমে এই জিনিসটা হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় সাইন্যাপস। অর্থাৎ একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরু, এই যে সংযোগস্থল এটাকেই বলা হয় সাইন্যাপস। তোমরা টেনে গিয়ে সাইন্যাপসটা আরো ডিটেইলে পড়বে যে কিভাবে এখানে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে ওই ইম্পালসটা, যে একটা ভেসিকল, যে ভেসিকল গুলো ওই নিউরো ট্রান্সমিটার গুলোকে ধরে রাখে, ইম্পালসটা এসে ওই ভেসিকলটাকে মানে তোমার ওই ইম্পালসটা আসার দরুন ওই ভেসিকলটা তার মধ্যে থাকা নিউরো ট্রান্সমিটারটাকে রিলিজ করে দেয়, এবং সেটা পরবর্তী নিউরনের যে রিসেপ্টরগুলো থাকবে ওই নিউরো ট্রান্সমিটার রিসেপ্টরের মাধ্যমে তারা ওই নিউরো ট্রান্সমিটারগুলোকে গ্রহণ করে এবং ইম্পালসটাকে পরবর্তী নিউরনে যেতে সাহায্য করে। তাহলে এইভাবে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে কিভাবে বা সাইন্যাপসের মাধ্যমে কিভাবে কিন্তু একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ইম্পালস যাচ্ছে তোমরা ক্লাস 10 এ গিয়ে পড়বে। ঠিক আছে? বা পরবর্তী ক্ষেত্রে আমি পরের একটা ভিডিওতে সাইন্যাপস সম্বন্ধে একটা টোটাল ভিডিও বানাবো, তখন দেখে নেবে। সেটা তোমাদের সিলেবাসে হয়তো থাকবে না, দেখতে কি দোষ, দেখতেই পাবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের যে নার্ভাস টিস্যুগুলো ছিল সেই নার্ভাস টিস্যুর টোটাল একটা ধারণা। এখানে আমরা নিউরন পাই, এখানে আমরা গ্লিয়াল সেলস পাই। নিউরনটা হচ্ছে স্পেশালাইজ সেল, যেগুলো যে অ্যাকশন পোটেনশিয়াল, সেই অ্যাকশন পোটেনশিয়ালটাকে অরিজিনেট করছে এবং কন্ডাক্ট করছে। আর আমরা পাচ্ছি গ্লিয়াল সেলস, যেই গ্লিয়াল সেলসগুলো ওই যে নিউরন, সেই নিউরনকে সাপোর্ট করছে এবং তাকে নারিশ করছে। ঠিক আছে? এখানে কিভাবে সোয়ান সেল নামক গ্লিয়াল সেলটা কিভাবে পিএনএস এর ক্ষেত্রে মেডুলারি বা মাইলিনেটেড শীট মানে নিউরন তৈরি করছে বা মাইলিন শীট তৈরি করছে,
এবং সিএনএস এর ক্ষেত্রে ওই সেম ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ মায়োলিন শীট তৈরি করছে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। তাহলে এগুলো আমরা মেনলি পড়বো, ঠিক আছে? তো এগুলো আমরা দেখলাম। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। থ্যাংক ইউ।